টরন্টো কানাডার সবচেয়ে বড় ও ব্যস্ততম শহরগুলোর একটি। সিটি অব মাইগ্রেন্ট খ্যাত টরন্টোয় বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসে নতুন জীবনের সন্ধানে, আবার কেউ আসে উচ্চশিক্ষা নিতে। বাংলাদেশিরাও এর ব্যতিক্রম নয়। 2022 সালে কানাডার আদমশুমারির তথ্য বলছে দেশটিতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা 70,090 জন, আর অস্থায়ীভাবে বসবাস করছেন 8,760 জন। শুধু টরন্টোতেই রয়েছেন 13,000 বাংলাদেশি। শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকাটির নাম স্কারবোরো। এর বিশেষত্ব হল বিশ্বের যে কোনো দেশের নাগরিক এখানে বাড়ি কিনতে পারেন, বৈধ কিংবা অবৈধ হোক, শুধু অর্থ থাকলেই হলো। তেমনই একজন বাংলাদেশের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট, যিনি লেখাপড়া করতে গিয়ে কানাডার স্কারবোরো এলাকায় বিপুল টাকা খরচ করে বাড়ি কিনেছেন। ছবির এই ব্যক্তির নাম আবির হাসান তানিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের গত কমিটির সহসভাপতি। উচ্চশিক্ষা নিতে কানাডায় গিয়েছিলেন। ট্রিনিটি ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে 2018 সালে গ্র্যাজুয়েশন শেষ করেন। তানিম কানাডায় পড়াশোনা করলেও দেশের রাজনীতিতে এখনও সক্রিয়। কর্মসূচিতে অংশ নিতে তাকে প্রায়ই বাংলাদেশে দেখা যেত। আমি আমার আল্লাহরে হাজির নাজির সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের এই আর্তনাদের কথা শোনার পর থেকে আমি একটা রাতও শান্তিতে ঘুমাইতে পারি নাই। অনুসন্ধান বলছে 2022 সালের 25 এপ্রিল কেনস্কট রোডের 17 নম্বর বাড়িটি কেনেন তানিম। মালিকানায় রয়েছে তার স্ত্রী শারমিলা সিজানার নামও। বাড়িটি কেনা হয় 15,50,000 কানাডিয়ান ডলারে, বাংলাদেশি টাকায় যা প্রায় 13.5 কোটি। টরন্টোর কেনস্কট রোডের সেই বাড়ির বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়েছি, যার বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল ইমরান। এখানকার যে ল্যান্ড রেজিস্ট্রি অফিস, সেখানে যোগাযোগ করি এবং ল্যান্ড রেজিস্ট্রি অফিস থেকে আসলে এই বাড়িটির রেজিস্ট্রেশন এবং দলিল ডিড এগুলো আমি কালেক্ট করেছি। এবং আপনি যে ঠিকানাটা দিয়েছেন 17 কেনস্কট রোড টরন্টো, এটা টরন্টো থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে স্কারবোরো নামে একটা জায়গা আছে, সেখানকার একটা সড়ক, সেই সড়কের একটা বাড়ি। তো এই দলিলে আমি দেখতে পাচ্ছি যে এই বাড়িটি আসলে দুজন ব্যক্তি যুগ্মভাবে কিনেছেন। একজনের নাম আবির হাসান তানিম এবং আরেকজনের নাম শর্মিলা সিজানা। বাড়িটি কিভাবে কেনা হলো, অনুসন্ধানী সাংবাদিক ইমরান সেই তথ্য তুলে ধরলেন আমাদের কাছে। এই বাড়িটা কিনতে খরচ করেছে প্রায় 15,50,000 কানাডিয়ান ডলার। বাংলা টাকা এখন যেহেতু ডলারের দাম একটু বেশি, প্রায় 15 কোটি টাকার মতোই হবে। এবং এখানে আরো কিছু রেজিস্ট্রেশন খরচ আছে, সবকিছু মিলে প্রায় 15-16 কোটি টাকার মতো খরচ পড়েছে এই বাড়িটি কিনতে। আরো একটা বিষয় একটু জানিয়ে রাখি, যে এখানে দলিলে দেখা যায় যে এই বাড়িটি কেনার সময় কোনো মর্টগেজ কিংবা কোনো ধরনের ব্যাংক লোন নেওয়া হয়েছে কিনা। এই বাড়িটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ব্যাংক লোন কিংবা মর্টগেজ দিয়ে বাড়িটি কেনা হয়নি, বাড়িটি কেনা হচ্ছে এককালীন ক্যাশ টাকা দিয়ে। প্রশ্ন হলো, একজন ছাত্রনেতা কোন প্রয়োজনে কানাডায় নিরাপদ আশ্রয় গড়তে গেলেন, আর ছাত্র হয়েও এত নগদ টাকাই বা পেলেন কোথায়? আবির হাসান তানিমের দৃশ্যমান কোনো আয়ের উৎস নেই, তাহলে কি এমন আলাদিনের চেরাগ হাতে পেলেন যে কানাডায় পড়তে গিয়ে বাড়ি কিনে ফেললেন? তানিমের বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে জানা গেছে তার বাবা সংসদ সদস্য হাবিব হাসান 2020 সালের উপনির্বাচনে ঢাকা 18 আসন থেকে এমপি নির্বাচিত হন। এমপি পুত্র হওয়ার কপাল গুনেই তানিম বাড়ি কিনেছেন কানাডায়। কানাডার বাড়ি ও সার্বিক বিষয় নিয়ে কথা হয় তানিমের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। তানিম ভাই বলছিলেন? বলছি। আচ্ছা ভাইয়া, পড়াশোনা কোথায় করছেন? আমি কানাডাতে করছি। এমনি ব্যবসা বাণিজ্য কিছু করতেছেন কিনা? ব্যবসা আমাদের ফ্যামিলি বিজনেস দেখতেছি। কানাডাতে আপনার যে বাড়িটা, ওইটা কি অবস্থা, কেমন, মানে থাকে কে?
কানাডায় আমার কিসের বাড়ি? আমি ভাড়া বাসায় থাকতাম। মানে আমরা একটা কাগজ হাতে পেয়েছি, যে কাগজে আপনার নাম আছে আর কি, বাড়ির মালিক হিসেবে। না না, আমার কোনো বাসা নেই কানাডায়। আমি আপনি এত টাকা পাবো কই বাসা কিনবো? ও আচ্ছা আচ্ছা, না আপনি কিনছেন এরকম একটা ডকুমেন্টস আমরা পাইছি আর কি। কথা বলেছি তানিমের বাবা সংসদ সদস্য হাবিব হাসানের সাথে। ভিনদেশে ছেলের নামে কেনা বাড়ির বিষয়ে প্রশ্ন ছিল তার কাছে। দেশের বাইরে আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তি কোনো সম্পদ আছে কিনা? দেশের বাইরে আমার কেউ থাকেও না, আর দেশের বাইরে আমার সম্পদ থাকার প্রশ্নই ওঠে না। আমি দেশের মাটি, দেশের মানুষ, দেশেই বসবাস করি। অথচ কানাডায় ছেলে আর ছেলের বউয়ের নামে কেনা সেই বাড়ির নথি জোগাড় করেছি আমরা। সেখানে সরজমিনে গিয়ে খোঁজ নিয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল ইমরান। টরন্টো থেকে প্রায় 33 কিলোমিটার দূরে স্কারব্রো শহরের কেন্সকোর্ট রোড 17 নম্বর বাসার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, এবং এই বাড়িটি আবির হাসান তানিম নামের একজন বাংলাদেশী। আমরা এখন এই বাড়িটির ভেতরে যেয়ে জানার চেষ্টা করব তিনি এখানে থাকেন কি না, এবং এই বাড়িটিতে আসলে কারা থাকেন। তবে তার আগে বলে নেই, এই এলাকাটিতে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ, অর্থাৎ নিরিবিলি, একেবারেই গাড়ি ঘোড়া নেই, শব্দ নেই, বসবাসের জন্য চমৎকার একটি জায়গা। মূলত টরন্টোর যারা একটু সম্ভ্রান্ত এবং যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা এখানে বসবাস করেন। হ্যালো, Abir bhai living here? No. Oh, you're the owner? This Afghan. Sorry? My Afghanistan. You're from Afghanistan? You rent that house? Who is the owner of that house? So that's it. Abir is the name. Yeah, Abir. Oh, he's from Bangladesh. Yeah, from Bangladesh. Oh, so you just rent it? Yeah. Oh, he's not here. No, in Bangladesh. Oh, he's... আবির হাসান তানিম এ বাড়িতে থাকেন না, ভাড়া দিয়ে রেখেছেন আফগান একটি পরিবারের কাছে। হাবিব হাসানের প্রতিশ্রুতি ছিল নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ করবেন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর ভুল পাল্টে ফেলেন এমপি। আমি 3 বছর হয়েছি উপনির্বাচনে জয়ী হয়েছি। আমাদের প্রায় সংসদ অ্যাডভোকেট সাহারা আপার অসমাপ্ত কাজগুলি বাস্তবায়ন করাই আমার জন্য আমার ফরজ ছিল। আগামী নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শতভাগ জনগণের কাছে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। ক্ষমতার জোরে জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, এমনকি দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা করে হয়রানির অভিযোগ রয়েছে এমপি হাবিব হাসানের বিরুদ্ধে। তার জমি দখলের কিছু নমুনা দেখাবো। পিতা আওয়ামী লীগ করতেন, আমিও যুবলীগ করি। 3 কোটি টাকার জমি তার অফিসে না জোর জবরদস্তি রেজিস্ট্রি করে 1 কোটি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে যায়। তারপর আমি অসহায় অবস্থা, কিছু করতে পারি না, কিছু বলতেও পারি নাই। প্রশাসন তাদের কথায় উঠে আছে। আতাউর রহমান তুরাগ থানা তৎকালীন হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। ক্যান্সার চিকিৎসার জন্য জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই আয়োজন করতে গিয়ে নজরে পড়েন এমপি হাবিবের। নিজের চিকিৎসার জন্য টাকা এই জমি বিক্রি করি, তাদের দাবি সেই টাকা দিতে হবে তার নির্বাচনে অনেক টাকা খরচ গেছে, এই টাকা তার উঠাইতে হবে। শুধু জমি দখলেই থেমে থাকেননি, যুবলীগ নেতা আতাউর রহমানের বিরুদ্ধে নাশকতার 3টি মামলা দেয়া হয়। গাড়ি পোড়ানোর আর অগ্নিসংযোগের অভিযোগ তুলে তাকে বিএনপি জামাত বানানোর অপচেষ্টাও চলে। পূর্ব থানার বিএনপি মামলায় 3টা মামলা 20, 21, 22 3টা মামলায় আমাকে আসামি করে দেয়। আমি 4 দিন জামিন নিতে গিয়ে 4 দিন আমি জেলে ছিলাম। 4 দিন পরে আবার আমার জামিন হয়, পরে আমি জেলের থেকে আসি। সরকার দলীয় হয়েও যেখানে একজন নাজেহাল, সেখানে ব্যক্তি সাধারণের সাথে এমপি হাবিব কি প্রকৃতির আচরণ করেছেন সেটা বলাই বাহুল্য। যারা অনেক কিনে নিছে আর আরেকজনের তো বেচছে 80 লাখ টাকা কাঠা। তখন উনির কোষে আমি গেলাম, গেছি মতম আপনি এন কিসের জায়গা পাইবেন, কোথায় যায়? এই জায়গা আমরা এমপিতে কিনছি, আমার এমপিতে। মামলার নিষ্পত্তিই হলো না, অথচ রমজান মিয়ার সেই জমি অন্যের কাছে বিক্রি করে দেয়া হলো। আর খোরশেদ আলম তো তার জমিতে পাও ফেলতে পারেন না। মানে থানা তো এখন ওনার আন্ডারেই চলে, আর থানার মধ্যে
আমি গেলেও আমার কথাবার্তা শুনবে না, এই বিদায় আমি আর এই পর্যন্ত যাইনি। এখন আমি আশায় বইসা রয়েছি যে দেখি হাবিব হাসান কতদিন এই জমি আটকায় রাখতে পারে। জমি দখলে আইন আর ক্ষমতার বেড়াজালে কতজনের ভাগ্যে বিপর্যয় হয়েছে তা বলা মুশকিল, তবে সেই সংখ্যাটি নেহায়েত কম নয়। এমপি সাহেবের ভাই হাবিব হাসান সাহেবের ভাই এই নাদিম মাহমুদ, সে ওইখানে জোর করে ঢোকার চেষ্টা করলো। তখন সেলিনা রহমান এবং সৌরভ রহমান কোর্টে একটা মামলা দায়ের করলো। উভয় পক্ষকে শুনানি করে আদালতে নিষেধাজ্ঞা দিলেন যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমির যে অবস্থায় আছে, আকৃতি প্রকৃতি অবস্থান ঠিক অ্যাজ ইট ইজ থাকতে হবে, কেউ কোনো করতে পারবে না। সুশান্ত কুমার বসু ভুক্তভোগী একটি পরিবারের আইনজীবী। তার অভিযোগ, মামলা জিতলেও তার মক্কেলরা মূলত হেরে গেছেন এমপির ক্ষমতার কাছে। নাদিম মাহমুদ সাহেব উনি জোর করে এইখানে ঢুকে ওই রাবিশ দিয়ে রাস্তা শুরু করলেন। সেটা নিয়ে তখন তাড়াতাড়ি সেলিনা রহমান আর ওনার ছেলে সৌরভ রহমান ওই থানায় একটা ডায়েরি করলেন। পরপর 2-3টা ডায়েরি করলেন, ওনার কিছুতেই শুনলেন না, রাস্তা কিছুটা করে ফেললেন। সংসদ সদস্য হাবিব হাসান শুধু দখলদারিত্বেই থেমে থাকেননি, স্বার্থ হাসিলে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলা হামলায় জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্ষমতায় নাকি স্বভাব বদলায়, যে প্রবাদের পুরোটাই সত্য সংসদ সদস্য হাবিব হাসানের ক্ষেত্রে। এটি 2020 সালের উপনির্বাচনে তার দেয়া হলফনামা। এখানে তিনি যে সম্পদের তথ্য দিয়েছেন, আসলেই এর সাথে বাস্তবতার মিল কতটুকু আমরা মিলিয়ে দেখতে চাই। বিমানবন্দরের বাউনিয়া এলাকা, এখান থেকে শুরু করে উত্তরা 17 নম্বর সেক্টর পর্যন্ত লতিফ সিটি এবং হাবিব সিটি, প্রায় 110 বিঘা জায়গার উপর গড়ে তোলা হয়েছে আবাসন প্রকল্প দুটি, অথচ হলফনামায় অকৃষি জমি মাত্র 150%। জানা গেছে রাজধানী গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নিজের ও বাবার নামে প্রকল্প দুটি গড়েছেন সংসদ সদস্য হাবিব হাসান। টিম সার্চলাইটের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আইনজীবী সুশান্তের মক্কেলদের মতো আরও অনেকের জমি গিলে ফেলেছে এই আবাসন প্রকল্প। সংসদ সদস্য হাবিব হাসান সরকার দলীয় রাজনীতিবিদ। প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের 0 আসনের এমপি তিনি। অনুসন্ধান বলছে, সাহারা খাতুনের সাথে যারা রাজনীতি করতেন তাদের বেশিরভাগই বর্তমানে এমপির বিরাগভাজন হয়েছেন। কেউ রাজনীতি ছেড়েছেন, অনেকে রাজনীতি চালিয়ে গেলেও ভয়ে কথা বলতে চাননি। এক একজন নিজের দলের প্রতি, নিজের মানুষের প্রতি হিংস্র আচরণ বর্তমানে শুরু করে দিয়েছে। তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ সুহেল রানা। তার অপরাধ, সংসদ সদস্য হাবিব হাসানের এক স্বজনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। আমার বাবা আমাকে প্রশ্ন করে, তুই কি রাজনীতি করছস, এই আমলে তুই এতগুলা মামলা খাইছস, কি কারণে তুই মামলা খাইছস, ইভেন তুই খাইছস তুই আমারে নিয়েও মামলা খাইছস, কি এমন আমি আমার দীর্ঘ জীবন শিক্ষকতা আমি করছি, আমি কেন আমি আজকে তোর কারণে আমি মামলা খেলাম। তখন আমি আসলে নিজের কাছে এতটাই অপরাধী রাখছে যে আমি কি আসলে কি আওয়ামী লীগ করছি না বিএনপি করছি। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হোসেনও এমপির রোষানলে পড়েছেন। আমার অপরাধটা কি? আমি সাহারাপাড় রাজনীতি করতাম, আমি খসরুবার সাথে রাজনীতি করি, এটা কি আমার অপরাধ? পাশের গ্রামে মারামারি হয়, তো ওইখানে এমপি সাহেব নাকি আমি জানতে পারলাম পরবর্তীতে থানায় যোগাযোগ করে, যে থানায় প্রেশার দিয়ে আর কি ওসি সাহেবকে আমার নামে 1 নম্বর আসামি করা হয়েছে আমাকে, অথচ আমি এই মামলার সাথে কোনোভাবে জড়িত ছিলাম না। শুধু অন্য নেতার অনুসারী হয় এমন পরিস্থিতি বরণ করতে হয়েছে নূর হোসেনকে। তার মতোই ভুক্তভোগী খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়াও। কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে সিম্পল একটা, এই এলাকায় সমস্ত মানুষ জানে আমরা দাতা স্কুলের জমিদাতা, আমাদের বিরুদ্ধে মামলা দিছে। জমিদাতা আমার কাকা, উনি মারা গেছে, মৃত ব্যক্তির নামে মামলা দিছে। আমার মার নামেও 2,60,00,000 টাকা আত্মসাতের মামলা দিছে। জমি দখল, দলীয় নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির বিষয়ে আবারও হাবিব হাসানের বক্তব্য শুনবো আমরা। যারা এই কাজগুলি করতেছে
তারা নিছক আমাকে আমার সম্মান হানি করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করতেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যেহেতু আজকে মিডিয়া পাইছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই অভিযোগগুলির যদি একটা প্রমাণ কেউ দিতে পারে, আমি আর জীবনে রাজনীতিও করব না, এমপিত্ব করব না, জনগণের কাছে নাকে কানে খত দিয়ে আমি রাজনীতি থেকে অবসর নিব। এমপি হাবিব হাসান চ্যালেঞ্জ ছুড়ে দিলেও বাস্তবতায় দেখা গেছে পুরো উল্টো চিত্র। এমনকি শিক্ষাগত যোগ্যতা নিয়েও হলফনামায় ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন তিনি। তার প্রথম হলফনামাটি ২০১৫ সালের কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নবম শ্রেণী পাশের কথা উল্লেখ করেন। পরবর্তীতে ২০২০ সালের এমপি উপনির্বাচনের সময় হলফনামায় এসএসসি পাশের দাবি করেন। পাশের সাল দেখান ১৯৮১। এখন প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য হাবিব হাসান আগের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা কম দেখিয়েছেন নাকি পরেরটিতে মিথ্যা তথ্য দিলেন? রাজনীতি এখন শুধু ক্ষমতার সিঁড়ি নয়, ভাগ্য উন্নয়নের হাতিয়ারও। কতজন এই সিঁড়ি বেয়ে শূন্য থেকে কোটিপতি হয়েছেন তার হিসেব নেই। তবে বেগমপাড়ায় বাড়ি করেছেন এবং সেটি আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসা দ্বিতীয় ঘটনা, যার সর্বশেষ এমপি হাবিব হাসান ও তার পরিবার। দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।